গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরো ৬ মাস। জাপানে প্রধান উপদেষ্টা ৫ বছরে ১ লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই। দক্ষিণের মেয়রের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি। লিফট আপিল নিষ্পত্তি, রায়ের কপির অপেক্ষায় সিইসি। দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। গভীর নিম্নচাপে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। ঢাকায় জলজট ভোগান্তি, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা, ৪ সমুদ্র বন্দরে সতর্কতা। বিসিবি সভাপতির পদ নিয়ে দিনভর নাটকীয়তা। ৮ পরিচালকের অনাস্থার পর ফারুকের মনোনয়ন বাতিল। জাতীয় ক্রীড়া পরিষদে প্রজ্ঞাপন, নতুন প্রেসিডেন্ট হওয়ার পথে বুলবুল। প্রবেশের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দেশে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে দ্রুতই তা পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের আলোচনা সভায় ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে দাবি করেন তিনি এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও বার্তা নিয়ে হাজির হন তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২ মাস পর আবারও সবার উদ্দেশ্যে কথা বলেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। আমরা বাংলাদেশকে বেগম জিয়া বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, যা বাংলাদেশের জনগণ দেখতে পাবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১০ মাসেও নির্বাচনের তারিখ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। সংস্কার নিয়ে দলগুলোর আপত্তি না থাকলেও তা নিয়ে সময়ক্ষেপণ হলে সবার আপত্তি থাকবে বলেও জানান তিনি। সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময়ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সবাই একমত হলে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই। আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবারও বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। এটা আমাদের সংগ্রামে পরিণত হয়েছে। একটা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আবার বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতরে ফ্যাসিবাদের দোসররা এখনো আছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্যরা। দ্রুত তা পুনর্গঠনের দাবিও জানান তারা। আরো কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে, সংস্কার করুন। নাম বলতে চাই না, বিব্রত হবেন। সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন? সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে, একটা ন্যাশনাল কনসেনসাস হবে, ব্রডার কনসেনসাস হবে, সেই সমস্ত সংস্কারগুলো 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন আমাদেরকে বলেন, আমরা করি। সংস্কারের বাহানা করে জাতিকে বিভক্ত করে নির্বাচন পেছানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। বাংলাদেশের মানুষ ফুঁসে উঠছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
শুধু একটি দল ডিসেম্বরের নির্বাচন চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী দিনে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহে। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম সেশনে স্থানীয় সময় সকাল 9টার দিকে অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। matters more than ever, and I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনুস। বলেন, সবাই নয়, একটি মাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। এশিয়ার সমস্যা সম্ভাবনা নিক্কেই ফোরামের আলোচ্য বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সেশনটি হয়ে ওঠে বাংলাদেশময়। এখানে তিনি জানিয়েছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোহাম্মদ ইউনুস এখানেও তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নিক্কেই ফোরামে জাপান সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি। নাজমুস সালেহি, সময় সংবাদ, টোকিও, জাপান। এদিকে আগামী 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। নিক্কেই সম্মেলনের প্রথম দিনের ফাঁকে জাপানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সমঝোতা স্মারক দুটি স্বাক্ষর করা হয়। টোকিও থেকে নাজমুস সালেহির আরও একটি রিপোর্ট। নিক্কেই সম্মেলনের প্রথম দিন স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টার পর বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা দেবে সরকার। We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. পরে জাপানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা অনুযায়ী আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ জনশক্তি নেবে জাপান। সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বড় পরিসরে জাপানে জনশক্তি রপ্তানির দ্বার উন্মোচিত হলো, যার জন্য প্রশিক্ষণ সহায়তাও দেবে জাপান। প্রবাসীরা বলছেন, জাপানে জনশক্তি রপ্তানির এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, যার মাধ্যমে অর্থনীতিও দেশের ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা তাদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, টোকিও, জাপান। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় নানা পক্ষ বাধা দিচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে লালমনিরহাটে গণসংযোগ ও পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ইসির প্রস্তুতি না জেনেই ভোটের সময়সীমা বেঁধে দিচ্ছে একটি দল। আসন্ন নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। এনসিপির এই নেতা আরো বলেন, বিদ্যুৎ প্রকল্পের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে বিগত আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশ
বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। পাটগ্রামে পথসভা শেষে হাতিয়ায় গণসংযোগ করেন সার্জিস। এ সময় তিনি বলেন, ইসির প্রস্তুতি না জেনেই ভোটের সময়সীমা বেঁধে দিচ্ছে একটি দল। এই নির্বাচন কমিশন একটি ফেয়ার ইলেকশন দিতে পারবে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে নানা পক্ষ। শহীদ পরিবারের কাছে যেতে হবে, তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সেই কার্য অসম্পূর্ণ রেখে আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারবো না। আমরা বলছি না নির্বাচন আপনি পিছান, বরং নির্বাচন নির্ধারিত সময় করেন, কিন্তু তার আগে অবশ্যই এই কাজগুলো করেন। সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমার মধ্যেই বিচার ও সংস্কার কাজ শেষ করা সম্ভব জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, ধীর গতিতে কাজ করছে সরকার। জাতির সামনে উপস্থাপন করুন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনের মেয়রের শপথ ইস্যুতে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এ বিষয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মন্ত্রণালয়ের কাছে ইসির মতামত চাওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যু। শুধু আদালত নয়, রাজনীতিতেও চলতে থাকে কথার লড়াই। অথচ গেজেট প্রকাশ করেই দায় এড়িয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। প্রশ্নবাণে জর্জরিত হন ইসির আইনজীবী। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলাটি ছিল সংস্থাটির অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবেন সেই প্রশ্ন ওঠে। ইশরাকের মেয়রের মামলায় ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকলেও ইসি কেন শপথের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে ইশরাকের শপথ নিয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। সেই ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মনে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। তবে রিটকারীর আইনজীবী বলছেন, ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আর শপথের কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি। আদালত জিজ্ঞেস করেছেন, এটা তো আমাদের একটা লিটমাস কেস, আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এ মামলায় সর্বোচ্চ আদালত আরও বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে কথা বলেন তিনি। জানান, রায়ের কপি পেলে পরবর্তী করণীয় ঠিক করবে কমিশন। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব। না, রায় তো পাই নাই আমি। টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সেটা মন্তব্য করা যায় না। না, আইনজীবীর সাথে আমাদের এখনো কথা হয়নি, দ্রুত শপথ অনুষ্ঠানের আয়োজন না করলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানান। রায় থাকার পরও সরকারের কয়েকজন উপদেষ্টা দক্ষিণ সিটির মেয়র হিসেবে তার শপথে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন ইশরাক। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বৃহস্পতিবার দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনের শপথ নিয়ে টানাপোড়েনে 2 সপ্তাহের বেশি সময় ধরে নগর ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা, বন্ধ রয়েছে সব সেবা।
আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করলেও প্রশাসনিক জটিলতার দোহাই দিয়ে শপথ নিতে দেওয়া হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা আবার দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী আচরণই আবার এই সরকার দেখাচ্ছে। তারই কারণ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিয়ে ওনারা টালবাহানা করছেন। কাল বিলম্ব করা হচ্ছে এই কারণে যে কাল বিলম্ব করতে গেলে ঈদটা পার হয়ে যাক, সময় যে মেয়াদটা আছে সেটা অতিক্রম করুক। দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং রাজপথেই আমরা থাকবো। এদিন দুপুর 2টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শপথ অনুষ্ঠান আয়োজন না করলে আন্দোলন আরো বেগবান করা হবে। একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। বিএনপির প্রার্থী হওয়ায় তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও দাবি করেন ইশরাক হোসেন। আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে ঝরছে বৃষ্টি। ভোলার উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। এদিকে যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন বাসিন্দারা। বরিশাল নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। উপকূলীয় 16 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব সমুদ্র বন্দরে। এদিকে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে। জোয়ারের পানি প্রবাহিত হয় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায়। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটে বাসিন্দারা। লাল পতাকা লাগাই দিয়েছে যাতে পানিতে না নামে, মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য। নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট। বন্ধ আছে সব ধরনের নৌযান চলাচল। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর রাঙ্গাবালির চর মন্তাজ এলাকা। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। টানা বৃষ্টিতে ঝালকাঠি ও বরগুনায় বেড়েছে নদ নদীর পানি। তলিয়ে গেছে বরগুনার বড়ইতলা ফেরিঘাটের সড়ক। দমকা হাওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটের সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। গভীর নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের কারণে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানিবন্দী প্রায় 15,000 মানুষ। বান্দরবানে ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ 16 উপকূলীয় জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা শাম্মী, সময় সংবাদ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে রাজধানীতেও। ভোর থেকে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস ও স্কুলগামীরা। আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা থাকবে আরও 2 দিন। ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরে রাজধানীতে। এতে পথঘাট ভিজে টানা গরম থেকে স্বস্তি মিললেও ভোগান্তি বেড়েছে নগরবাসীর।
পথে নেমেই বিপত্তিতে পড়েন অফিস যাত্রী আর স্কুল কলেজের শিক্ষার্থীরা। যানজট জলাবদ্ধতা তো আছেই, রাজধানীবাসীর অভিযোগ বাড়তি ভোগান্তি যোগ করেছে যানবাহনের অস্বাভাবিক ভাড়া। কাদা লাগে পায়ে, তারপর বিভিন্ন বড় যানবাহন যখন যায় তখন পানি ছিটে লাগে গায়ে। সবচেয়ে বেশি হলো দুর্ভোগ পোহাতে যারা কর্মজীবী লোক, তাদের কিন্তু সকালে বের হয়ে কর্ম করতে হয়, কর্মের জন্য বের হতে হয়। বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বের না হলেও পেটের দায়ে বের হন খেটে খাওয়া দিন মজুররা। আল্লাহর দান পানি, এটা তো কষ্ট হইবই, মানুষের ঘরে কি আছে। আমাকে দৈনিক রোডে বাইরান লাগে, গাড়ি না চালাইলে ফ্যামিলির খাওয়ার জোটে না। এদিকে আবহাওয়া অফিস বলছে আরো 2 দিন থাকতে পারে বৃষ্টিপাত। এছাড়া পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। 24 ঘন্টার প্রায় 91 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে প্রায় সব জায়গাতে বৃষ্টি হয়েছে। এটা হয়তো আরও একটু ইন্টেন্সিফাই হতে পারে, সেক্ষেত্রে হয়তো এটা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত এখনও সাইক্লোন হওয়ার ওই ধরনের পসিবিলিটি নেই। নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া অফিস। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পল্টনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সারাদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাবে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেটি প্রায় একদম শহর থেকে শুরু করে, মূল সড়ক থেকে শুরু করে অলি গলি, একদম প্রতিটি জায়গায় কিন্তু প্রায় প্রতিটি সড়কে, প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখছি যে আসলে যে জলাবদ্ধতা। আমরা এই মুহূর্তে পুরানা পল্টনের যে জায়গাটায় আছি, সেখানে সড়কের দুই পাশে যেমন পানি আছে, আমরা আশপাশের অলিগলিগুলোতে ঘুরেছি কিছুক্ষণ আগেও, সেখানেও কিন্তু অলিগলিগুলোতে পর্যন্ত কিন্তু পানি জমে আছে। এবং আলাদা করে যদি বলি, এই পানিগুলো জমে থাকার কারণে বিভিন্ন যেই বাহনগুলো চলছিল, যানবাহনগুলো, আমার সামনে এই মুহূর্তে একটি প্রাইভেট কার বিকল অবস্থায় পড়ে আছে। এর বাইরেও আমরা অনেক সিএনজি চালককে দেখেছি যারা আসলে এই পানিতে তাদের সিএনজি যেহেতু ছিল সেই জায়গা থেকে সরিয়ে আনতে আনতে দেরি হয়ে যাবার কারণে তাদের সিএনজিও বিকল হয়ে যায়। সেই সিএনজিগুলোও কিন্তু তারা কিছুটা একটু উপরের অংশগুলোতে নিয়ে কিন্তু তারা আসলে সেখানটায় রেখে ঠিকঠাক করার চেষ্টা করছেন। এর বাইরেও ঢাকা কিন্তু সাধারণত আমরা দেখেছি যে 10টা সাড়ে 10টার মধ্যে ঢাকা ফাঁকা হয়ে যায়, সাধারণত যানজটটা থাকে না। তবে আজ কিন্তু ঢাকা ফাঁকা হতে হতে এই বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে বেশ অনেকটা সময় লেগেছে। আমরা 12টা অবধিও দেখেছি যে বেশ যানজট ছিল এই সড়কেও, তারপরে ধীরে ধীরে কিন্তু এই যানজটগুলো কমে এসেছে। এর বাইরেও এখানে যারা আসলে সাধারণ মানুষজন যারা রয়েছেন, তারা কিন্তু যারা তাদের জরুরি কাজে এই রাতেও বের হতে হয়েছে, তাদেরকে কিন্তু বেশ ভোগান্তিতে পোহাতে হয়েছে। এর বাইরেও আমরা এখানকার যে দোকানপাটগুলো রয়েছে, সেই দোকানপাটগুলোতেও কিন্তু আমরা দেখছি যে আসলে পানি ঢুকে যাচ্ছে। দোকানপাটের ঠিক এই মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, সেই দোকানপাটেও কিন্তু আমরা দেখছি যে পানি ঢুকে আছে। এই যে দোকানপাটগুলো, সেই সবগুলোতেই কিন্তু বাইরে থেকেই, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পানির যে অবস্থা, সেখান থেকে বলাই যায় একদম সড়কের পানিগুলো একদম ডেঙিয়ে, একদম ফুটপাথ ডেঙিয়ে কিন্তু এখানে আসছে। এবং সেইভাবে কিন্তু আস্তে আস্তে দোকানের ভেতরে, এগুলো আসলে অটো পার্টসের দোকান, সেই জায়গা থেকে সেই দোকানের মালামালের কি অবস্থা হবে না হবে সেটা কিন্তু আসলে আজ করাই যাচ্ছে যে যেখানে কি অবস্থা। এর বাইরেও আমরা যদি বলি যে আমরা যদি দেখাই যে সড়কের মধ্যে যে ম্যানহোল থাকার কথা, সেখানে পানি না নামার যে একটা অন্যতম কারণ, সেটা যদি আমি বলি যে এই যে ম্যানহোলের যে মুখ, যেখান দিয়ে আসলে পানিটা নামার কথা, সেটা কিন্তু আসলে ফুটপাতে, যার কারণে উপর দিয়ে এসে যেটুকু পানি নামার সেটা কিন্তু নামতে পারছে। এর বাইরে কিন্তু ওইভাবে কিন্তু পানি নামতে কিন্তু কষ্ট হচ্ছে। এর বাইরেও কিন্তু এখানে আমরা দেখেছি যে পানি কিন্তু এখানে ওভাবে আসলে নামতে পারছে না, অল্প অল্প করে, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতা হচ্ছে। যদিও বৃষ্টি যখনই কমে আসছে, বৃষ্টি কমে আসলে ধীরে ধীরে পানির পরিমাণও কিন্তু কমে আসছে। তো এই ছিল পল্টন থেকে বৃষ্টি এবং জলাবদ্ধতার সবশেষ তথ্য আমার কাছে। আবারও যদিও বৃষ্টি নামছে, আবারও এই ভোগান্তিতে যেতে পারে। সরাসরি যুক্ত ছিলাম পল্টনে। তীব্র তাপপ্রবাহ ছাপিয়ে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও আতঙ্ক কাটেনি বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রণালয় ও ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসে বজ্রপাতের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের ক্ষতি কমাতে প্রধান ভূমিকা রাখতে পারে জনসচেতনতা। সেই সঙ্গে বজ্রপাত মোকাবেলায় সারা দেশে দুর্যোগপ্রবণ এলাকায় অত্যাধুনিক
প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিরও পরামর্শ তাদের। সাইফুল রুদ্র রিপোর্ট। আবহাওয়ার ধরন অনুযায়ী এপ্রিল, মে, জুন ও জুলাইকে বজ্রপাত প্রবণ মাস হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বড় আবাদে এই 4 মাস বিপুল সংখ্যক মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে হাওর সহ অন্যান্য এলাকায় কৃষিকাজ করেন। আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম বার্তা পাঠানো হয়। তবে প্রশ্ন হলো, অনেকের অক্ষর জ্ঞান না থাকায় মুঠোফোনে পাঠানো খুদে বার্তা মাঠে কাজ করা কৃষকদের জন্য কতটা কার্যকর? বজ্রপাত হচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার এমার্জেন্সি না হলে আপনি ঘরের বাইরে যাবেন না, এবং একটা ঘরে যদি অবস্থান করেন, যদি দেখেন যে লাইটিনিং অনেক হচ্ছে, তখন এক ঘরে সবাই জড়ো হয়ে একটা রুমে না থাকে একটু বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ ওখানে তো একটা কারেন্টের সিস্টেম, মানুষ বেশি থাকলে ওখানে এই জন্য একটু বিচ্ছিন্ন ফাঁকা হয়ে থাকার সব অবস্থা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, দেশে প্রতি বছর বজ্রপাতে মৃতের সংখ্যা গড়ে 296 জন। এর মধ্যে 70% কৃষক। সংস্থাটির হিসাবে 2010 থেকে 2024 সাল পর্যন্ত 14 বছরে বজ্রপাতে মারা গেছে 4157 জন। পরিবেশ বিপর্যয় ও বনভূমি কমে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছেন তারা। গ্রামাঞ্চলে কৃষকেরই বেশি ক্ষতি হচ্ছে ওইখানে, তো সেখানে হচ্ছে তাদেরকে ব্যাপক প্রচার সবসময় চালাতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা যে সতর্কীকরণের কেন্দ্র, যেটা ডিএমআইসি সেন্টার, সেটিকে আরও শক্তিশালী করলে আমি আশাবাদী যে এর মাধ্যমে আমরা বজ্রপাত নিয়েও যেমন ঝুঁকি নিরসনে, অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে পারি, মানুষকে বোঝাতে পারি। এরই মধ্যে দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতাহত কমাতে বসানো হয়েছে একাধিক বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে ধেয়ে আসছে প্রবল ঝড়। কয়েকদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয় এই নিম্নচাপের। প্রবল এই ঝড়ে ঘন্টায় 45 থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাত ও উপকূলের জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি রয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল উপকূলীয় এলাকা। প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাসের পর সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। রাজ্যের উপকূলবর্তী 4 জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় কোথাও কমলা তো কোথাও আবার হলুদ সতর্কতা জারি করে সমুদ্র তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের দুর্যোগ মোকাবেলা দলের সদস্যরা মাইকিং করে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের স্থল সীমান্ত অতিক্রম করবে বৃহস্পতিবার রাতে। এরই জেরে রাতভর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উপকূলবর্তী জেলাগুলোতেই নয়, রাজ্যের 70% জেলাতেই এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ দু জায়গাতেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 31 তারিখে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড। 1 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড, আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার। একদম উত্তরের যে হিমালয়ান যে ডিস্ট্রিক্টগুলো আছে, সাব হিমালয়ান ডিস্ট্রিক্ট, সেগুলোতে সব হোয়াইট স্প্রেড। এদিকে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কায় প্রহর গুনছেন উপকূলীয় বাসিন্দারা। এরই মধ্যে মাটি ও বাঁশ দিয়ে তৈরি করা বাঁধ বহু জায়গায় ভেঙে জল ঢুকতে শুরু করেছে। ঝড়ে বাকি বাঁধও ভেঙে যাওয়ার আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। যদিও সব ধরনের সহযোগিতার লক্ষ্যে উপকূলবর্তী এলাকায় টহল শুরু করেছে প্রশাসন। জল এমন ঢুকতেছে এখানে, আমরা থাকার মতো কোনো আশঙ্কা নেই আমাদের। আমরা কি করে ভেসে যাব? এই তো ঘর বাড়ি সব তো ভেঙে গেছিল, আগের বাড়ি এ বাড়ি তো আবার চলে যাচ্ছে, কোথায় থাকবো আমরা? কেটে ঢুকছে, আর ওই যে চট্টর যেটা দিয়েছে ওই তো ফেটে সব চলে গেছে, আর জল ছিঁচা কাটে ঢুকছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে নিম্নচাপটি অবস্থান করছে। ক্রমে এটি উত্তর দিকে এগিয়ে আসছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বৃহস্পতিবার রাতের মধ্যে। এরই জেরে আগামী 2 দিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।
আর্থিক খাতের মাফিয়া হিসেবে পরিচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় কাজ করছে দুদক, এমনটাই জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিন পিকের 2 সহযোগীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুট ও পাচারের অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অর্ধশত মামলা করেছে দুদক। 3 বছর আগে কলকাতায় গ্রেফতার হন পিকে হালদার। দুদকের মামলায় বাংলাদেশের আদালতেও তার বিচার কাজ চলছে। বৃহস্পতিবার পিকের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের স্ত্রী কন্যার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় সংস্থাটি। দুদক জানিয়েছে, মূল হোতা পিকে হালদারকে ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তিনি শুধু যে দুদকের মামলায় আসামি তা কিন্তু না, তার বিরুদ্ধে আরও অন্যান্য মামলাও রয়েছে। তো আমাদের সরকারের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাকে দেশে ফিরে আনানোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে নতুন করে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থলুট সহ বিস্তার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের দোষর দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের মিছিল। বৃহস্পতিবার রাত 8টার দিকে মিছিলটি রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে সেনপাড়ায় জি.এম. কাদেরের বাড়ি স্কাইভিউয়ের সামনে পৌঁছালে শুরু হয় উত্তেজনা। জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে পিছু হটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। জি.এম. কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জি.এম. কাদের এই অবস্থা। আমরা তো হঠাৎ করে শুনলাম, হঠাৎ করে আসলাম। এখন আমাদের সবাই বসে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। হামলার ঘটনায় একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষ। জাতীয় পার্টি একটা, যেহেতু এটা দুর্গ, এখানে আমার সর্বজনকে আমরা মনে করি যে জাতীয় পার্টির এটা ওয়েল উশার। আমরা তো জানি না যে এভাবে এনসিপি ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল। শান্তিপূর্ণভাবে গ্রাউন্ড রুটের মোড়ে কিছুক্ষণ অবস্থান করেছে এবং চৌরাস্তার মোড়ে গিয়ে আমরা বসে পড়তাম। চৌরাস্তার মোড়ে ঠিক কাছাকাছি গিয়েছি, ওই পক্ষ থেকে কয়েকজন অস্ত্রধারী যারা দেশীয় অস্ত্র হাতে ছিল এবং ককটেল জাতীয় কিছু মাঝখানে বিস্ফোরণ হয়, সেই সাথে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং এই বিক্ষুব্ধ ছাত্ররা ছিল, এদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং আমাদের 4 জন আহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় গ্র্যান্ড হোটেল মোড় ও সেনপাড়া এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জাতীয় পার্টির লোকজনের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন উভয় পক্ষই মানে দিশারি আছে, তারা এখন এবং সেনাবাহিনী আসছিলেন, সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন, তারা টহলে আছে। হামলা সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। শুনানিতে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ নিম্ন আদালতের পুরো রায় বহাল চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এর আগে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে
সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের গোটা মানুষকে, গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে এ কথা বলেছেন সেনাপ্রধান। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের প্রতি প্রতিশ্রুতির কথাও জানান তিনি। এদিকে পিস কিপার রানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মেঘাচ্ছন্ন স্নিগ্ধ সকালে শান্তিরক্ষীদের দৌড়। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে 4 বাহিনীর সদস্য ছাড়াও অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পুরাতন বিমানবন্দর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান। এই দৌড়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। পরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা জানান, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার। The present interim government remain steadfast in its support for UN peacekeeping operation. We will continue to provide highly skilled and well-equipped personnel to serve in mission around the globe. We also reiterate our commitment to enhance the safety and security of our peacekeepers. এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএনের পাশেই থাকবে বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে আবারও বিশ্ব শান্তির প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের কথা জানাচ্ছে। এই অঙ্গীকার আমাদের সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা থেকে এসেছে। আগামীতেও আমরা বিশ্ব শান্তির পক্ষে থাকব। বৈরী আবহাওয়ায় পরিসর সীমিত করা হলেও জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের বিভিন্ন সেনানিবাসে ছিল নানা আয়োজন। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পাশাপাশি হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাজুস সহ সভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাজুস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, এই আসন্ন ঈদুল আজহা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এতে আরও বলা হয়, জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকদের আগামীকাল থেকে সকল জুয়েলারি প্রতিষ্ঠান খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রিপনুল হাসানের নাম প্রত্যাহার ও ন্যায় বিচার না পেলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বাজুস। মোবাইল অপারেটরদের স্বার্থে বাতিল হচ্ছে আইসিএক্স লাইসেন্স। বৃহস্পতিবার টিআরএনবির কর্মশালায় এই অভিযোগ তুলেছে আইসিএক্স অপারেটররা। তাদের দাবি, আয়ের 50% রাজস্ব বিটিআরসিকে দেয় তারা, বিপরীতে মোবাইল অপারেটররা দেয় মাত্র 6.5%। নতুন টেলিকম আইনে আইসিএক্স লাইসেন্স বাদ দিলে বছরে 300 কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। মোবাইলে কথা বলার ক্ষেত্রে এক অপারেটর থেকে অন্য অপারেটরে সংযোগ স্থাপন করে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স অপারেটর। 2007 সাল থেকে সব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ভয়েস কল আদান প্রদান হচ্ছে আইসিএক্স এর মাধ্যমে। বর্তমানে মোবাইলে কথা বলায় প্রতি মিনিট 45 পয়সা থেকে সর্বোচ্চ 2 টাকা পর্যন্ত খরচ হয়, যেখানে প্রতি মিনিট অফ নেট কলে 4 পয়সা পায় আইসিএক্স অপারেটর। এর মধ্যে রাজস্ব ভাগাভাগি বাবদ 2 পয়সা পায় বিটিআরসি। এআইটি সহ অন্যান্য খরচ বাদে আইসিএক্স এর থাকে মাত্র 1 পয়সা। টিআরএনবির কর্মশালায় আইসিএক্স অপারেটররা জানায়, 2012 সাল থেকে এ পর্যন্ত প্রায় 6000 কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। এ অবস্থায় নতুন টেলিকম সংস্কার আইনে আইসিএক্স লাইসেন্স বাতিলের প্রস্তাবনা নিয়ে আপত্তি তুলেছে তারা। 75% মার্কেট তাদের আছে, বাকি আরো 5-6% কিংবা 10% তাদেরকে আবার দিয়ে দিতে চাবো, এটা কি ঠিক? স্ট্রেট 300 কোটি টাকা করে বছরে হারাবে, হ্যাঁ, আর তার পরিবর্তে সরকার আসলে পাবে
অনলি 16 কোটি বা 17 কোটি টাকা। কর্মশালায় জানানো হয় ভয়েস কলের পাশাপাশি 2024 সালের জুলাই থেকে আইসিএক্স এর মাধ্যমে এসএমএস আদান প্রদানও শুরু হয়েছে। মাসে প্রায় 100 কোটি এসএমএস আদান প্রদান হয়, অথচ সে অনুপাতে মোবাইল অপারেটরদের কাছ থেকে অর্থ পাচ্ছে না আইসিএক্স প্রতিষ্ঠান। বোথ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এসএমএস যদি আইসিএক্স এর থ্রুতে যায় তাহলে সরকার একটা 85 কোটি টাকার মতো বাৎসরিক রেভিনিউ পাবে। বর্তমানে দেশে 25টি আইসিএক্স অপারেটর রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিয়েছেন দেশটির একটি আদালত। কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের রায়ে বলা হয় যে জরুরি আইন দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছে তা প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গেল 2 এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি দেখা দেয়। সমালোচনার মুখে ওই ঘোষণা পুনর্বিবেচনা করার পাশাপাশি কিছু শর্ত তুলে নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার বড় একটা ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন তা আটকে দিয়েছেন ম্যানহাটনের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড। একই সঙ্গে চীন, মেক্সিকো, কানাডার উপর ট্রাম্প প্রশাসন আলাদাভাবে যে শুল্ক আরোপ করেছিল তাও স্থগিত করেছেন আদালত। রায়ে বলা হয় যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালত আরও জানান, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের চেয়ে কংগ্রেসের ক্ষমতা বেশি। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কয়েক মিনিটের মধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। তার প্রশাসন প্রতিটি নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলা ও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আদালতের রায়ের পর এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হয়। মার্কিন শেয়ার বাজারেও এই রায়ের প্রভাব পড়েছে। শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজপথে ইতালির বিরোধী দল। রাজধানী রোমে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। সে সময় অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইতালি সরকারকে আহ্বান জানান বিক্ষোভকারীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে ইতালির মানুষ। দেশটির সংসদের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি পিডির ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েল, আমেরিকা, ওয়েস্ট। বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও যোগ দেন এই বিক্ষোভে। রাজধানী রোমের প্রাণকেন্দ্র সান্তা মারিয়া লিবেরাত্রিসে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলের নেতারা। আমরা চাই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক, সারা পৃথিবী তাকে সেই স্বীকৃতি দেয়। ফিলিস্তিনকে আমরা স্বাধীনতা দিতে চাই, প্যালেস্টাইনের ন্যায্যতা যেন ফেরত পায়। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইতালি সরকারের ওপর জোর দাবি জানান আন্দোলনকারীরা। আহ্বান জানান ইসরায়েলি আগ্রাসন বন্ধে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগের। ফিলিস্তিনের উপরে যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে এর প্রতিবাদে ইতালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে আসছে সাধারণ মানুষ। এর আগে বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মিলান শহরেও বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। দিনভর নাটকের পর অবশেষে শেষ হলো ফারুক আহমেদের বিসিবি অধ্যায়। 8 পরিচালকের অনাস্থা প্রস্তাবের ওপর ভিত্তি করে বোর্ড প্রেসিডেন্টের পদ হারালেন তিনি। সেই ধারাবাহিকতায় ফারুক আহমেদের পরিচালক হিসেবে মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ। বুধবার রাত থেকে এই গুঞ্জন ছিল বিসিবির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন ফারুক আহমেদ। কারণ হিসেবে জানা যায়, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গুড বুক থেকে নাম কাটা গেছে ফারুকের। তবে বৃহস্পতিবার সকালে ফারুক আহমেদ জানান, কারণ না জেনে পদত্যাগ করবেন না তিনি।
তখন ফারুককে সরানোর শেষ উপায় হিসেবে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বোর্ডের ৮ পরিচালক। এবার সেই প্রস্তাবের ভিত্তিতেই ফারুক আহমেদকে দেয়া নিজেদের মনোনয়ন বাতিল করল এনএসসি। নতুন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার বিকেল নাগাদ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণা করার কথা রয়েছে। ভাইস প্রেসিডেন্ট হতে পারেন বোর্ডের বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে থাকা না থাকার আলোচনার মধ্যেই আরও গুরুতর অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে। বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সংক্রান্ত ক্রীড়া পরিষদের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন সদস্যরা। ফ্র্যাঞ্চাইজির নির্বাচন ও ব্যবস্থাপনা এবং অনলাইন টিকিট বিক্রির ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও প্রমাণ পেয়েছে কমিটি। প্রেসিডেন্টের একচ্ছত্র আধিপত্যের কারণেই এই সমস্যাগুলো তৈরি এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে সহকারী পরিচালক সাজিয়া আফরিনের কমিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এবং তর্কযোগ্যভাবে মর্যাদাপূর্ণ একটা আসর। যদিও টুর্নামেন্টটার প্রথম আসর থেকেই নানা বিতর্ক এর নিত্য সঙ্গী। ফিক্সিং এর কালো রং গায়ে লেগেছে এই টুর্নামেন্টের শিশুকালেই। আর ক্রিকেটারদের প্রতিশ্রুত অর্থ না দেয়া তো সাধারণ ঘটনা বিপিএল এর জন্য। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর সবাই ভেবেছিল পরিস্থিতি বদলে যাবে। নতুন প্রেসিডেন্ট বোর্ড কর্তারা মিলে নতুন এক বিপিএল উপহার দেবেন সমর্থকদের। শুরুটাও হয়েছিল সেভাবে, কিন্তু কদিন যেতে না যেতেই আবারও সেই পুরানো গল্প। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে গলদ প্রকাশিত হলো ঢাকা পর্বের মাঝেই। জানা গেল বিসিবির কাছে গ্যারান্টি মানি না দিয়েই দল পেয়ে গেছে চিটাগং এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। পরে এরা দুজনই ঝামেলা করলো ক্রিকেটারদের সঙ্গে, ব্যর্থ হলো প্রতিশ্রুত অর্থ দিতে। হোটেল বিল দিতেও নানা ঝামেলা করলো রাজশাহী। দেশ বিদেশে সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলো সেসব নেতিবাচক খবর। শুরু হলো সমালোচনার ঝড়। বাধ্য হয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করে মন্ত্রণালয়। দায়িত্ব দেয়া হয় পেছনের খবর তদন্তের। অবশেষে সেই কমিটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এনএসসিতে। সেখানে বিপিএল এর সমস্ত অনিয়ম এবং অব্যবস্থাপনার সিংহভাগ দায় দেয়া হয়েছে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে। এই প্রতিবেদন তৈরির আগে কমিটি কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি, রাজশাহীর ক্রিকেটার তাসকিন আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে। প্রতিবেদনে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিসিবির এনলিস্টেড প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ফারুক আহমেদ তার একক ক্ষমতা বলে দুর্বল এবং অনিবন্ধিত একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন বলে অভিযোগ আনা হয়েছে। পরে মন্তব্য এবং সুপারিশের ক্ষেত্রে এই পুরো মিসম্যানেজমেন্টের দায় দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। তদন্ত কমিটির সদস্যদের দাবি, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে বোর্ডের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মতামতকে উপেক্ষা করে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন ফারুক আহমেদ। দুর্বার রাজশাহী সহ আরও একটি ফ্র্যাঞ্চাইজির সক্ষমতা না থাকার পরও তাদের হাতে দেশের ক্রিকেটকে তুলে দেওয়ার অভিযোগও করেছেন তারা। এমনকি ই টিকিট অ্যাপস তৈরির টেন্ডারের ক্ষেত্রেও নিয়ম মানেননি ফারুক আহমেদ। এই মর্মে প্রতিবেদন দিয়েছে ক্রীড়া পরিষদের ৩ কর্তা। একদিকে পরিচালকদের অনাস্থা প্রস্তাব এবং আরেকদিকে ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদন। এবার বিসিবির সর্বোচ্চ পদে থাকা প্রায় অসম্ভব হয়ে গেল ফারুক আহমেদের জন্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরো 6 মাস। জাপানি প্রধান উপদেষ্টা 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই। গভীর নিম্নচাপে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। ঢাকায় জলজট ভোগান্তি, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা, 4 সমুদ্র বন্দরের সতর্কতা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।